দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে প্রাণ হারান আনুমানিক প্রায় 7 থেকে 8 কোটি মানুষ। ধ্বংস হয়ে যায় অনেক বড় বড় শহর যেমন লন্ডন, টোকিও, হামবুর্গ, বার্লিন। কিভাবে শুরু হয়েছিল, কি ঘটেছিল এবং কারা জড়িত ছিল এই যুদ্ধে, আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ গল্প। It is difficult to track down one single event that sparked the conflict, for ultimately it was a series of events that conspired together to eventually light the flame of war. The world's most hated treaty, the Treaty of Versailles, thus starting World War II in 1939. এই গল্পের শুরুটি হয় 1919 সাল থেকে। সেই বছরই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষে একটি বিখ্যাত শান্তি চুক্তি সই করা হয়, যাকে বলা হয় ট্রিটি অব ভার্সাই। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল আর্টিকেল 231, যেখানে লেখা ছিল যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে যত ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব জার্মানির। এই ধারাটিকে ওয়ার গ্লিট ক্লজ বলা হয়, কারণ এতে মূলত বলা হচ্ছিল যুদ্ধ যাদের মধ্যেই হোক না কেন, দোষ শুধু জার্মানির। আসলে ফ্রান্স এবং ব্রিটেন চেয়েছিল জার্মানি যেন এই যুদ্ধ হেরে বড় ধরনের মূল্য পরিশোধ করে এবং তাদের সমস্ত ক্ষতির ক্ষতিপূরণ তারা জার্মানি থেকে আদায় করতে চেয়েছিল। তার ফলস্বরূপ ট্রিটি অব ভার্সাই অনুযায়ী জার্মানিকে $33 বিলিয়ন জরিমানা দিতে বলা হয়। আজকের হিসেবে এটি প্রায় $300 বিলিয়ন সমপরিমাণ। এত বিশাল অঙ্কের টাকা যে বিশ্বাস করা কঠিন। 2010 সাল পর্যন্ত সময় লেগে গিয়েছিল জার্মানির এটির শেষ কিস্তি পরিশোধ করতে। এখন আপনি ভাবতে পারেন এই বিশাল পরিমাণ টাকা আসবে কোথা থেকে? অবশ্যই দেশের জনগণের কাছ থেকেই। 1921 সালে প্রথম পেমেন্ট করার পরপরই জার্মানিতে ভয়াবহ হাইপার ইনফ্লেশন দেখা দেয়। সে সময় জার্মানির মুদ্রা ছিল জার্মান মার্ক। এর মান এত দ্রুত পড়ে যায় যে 1922 সালে বার্লিনে এক প্যাকেট রুটির দাম ছিল 360 মার্ক, আর 1923 সালে সে একই রুটির দাম হয়ে যায় 200 বিলিয়ন মার্ক। স্বাভাবিকভাবেই অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং বেকারত্ব দ্রুত বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে আমাদের গল্পে প্রবেশ ঘটে অ্যাডলফ হিটলারের, একজন তরুণ রাজনৈতিক নেতা, যিনি তার বক্তৃতার মাধ্যমে মানুষকে খুব সহজেই প্রভাবিত করতে পারতেন। 1923 সালে হিটলারের নাৎসি পার্টি জার্মান সরকারকে উল্টে দেওয়ার জন্য কু করে, যদিও এই চেষ্টা ব্যর্থ হয়, কিন্তু এর ফলে হিটলারের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। মানুষের মধ্যে গুজব ছড়ানো হয় যে জার্মানির এই অপমান এবং দুর্দশার জন্য দেশের ভেতরের অ্যান্টিন্যাশনাল মানুষরাই দায়ী। মানুষ তখন এতটাই কষ্টে ছিল যে তাদের বিভ্রান্ত করা খুব সহজতর ছিল। হিটলার দাবি করেছিল দেশে বসবাসকারী ইহুদি এবং সমাজতান্ত্রিকদের কারণেই জার্মানির এই অবস্থা। পরবর্তী 10 বছরে ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালানো হয়, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয় এবং উস্কানিমূলক ভাষণ দেওয়া হয়। এর মধ্যে 1929 সালে গ্রেট ডিপ্রেশন আসে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। 1933 সালে প্রায় 6 মিলিয়ন মানুষ বেকার হয়ে পড়ে, অনেক মানুষ গৃহহীন হয়ে যায়, শিশুরা না খেয়ে মারা যেতে থাকে। এই অবস্থার মধ্যে 1933 সালে হিটলার নিজেকে জার্মানির একনায়ক ঘোষণা করেন। পুরো ক্ষমতা নিজের হাতে নেওয়ার পর সেই তার জার্মান এম্পায়ার গড়ার পরিকল্পনা শুরু করে এগোতে থাকেন। এমন একটি রাষ্ট্র যেখানে শুধু আর্য জাতির মানুষ থাকবে, ইহুদি এবং স্লাভিক জনগোষ্ঠীর জন্য সেখানে কোনো জায়গা থাকবে না। মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য জুডিও বলশেভিজম নামের একটি ষড়যন্ত্র তত্ত্বও ছড়ানো হয়। এর মধ্যে 1935 সালে বিশ্ব জানতে পারে যে জার্মানির নিজস্ব এয়ারফোর্স রয়েছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ট্রিটি অব ভার্সাই অনুযায়ী জার্মানির কাছে কোনো সামরিক বাহিনী থাকার কথাই ছিল না। এভাবে হিটলার প্রকাশ্যে চুক্তিভঙ্গ করছিল, কিন্তু তখন অনেকেই মনে করত যে ভার্সাই চুক্তি জার্মানির প্রতি অন্যায় ছিল। তাই 1935 সালে ব্রিটেন অ্যাংলো জার্মান নেভাল এগ্রিমেন্ট সই করে, যার মাধ্যমে জার্মানিকে নৌবাহিনী গড়ার অনুমতি দেওয়া হয়। জার্মানির বাড়তে থাকা সামরিক শক্তি দেখে ফ্রান্স সতর্ক হয়ে ওঠে এবং নিজের পূর্ব সীমান্তে 450 কিলোমিটার দীর্ঘ একটি প্রতিরক্ষা লাইন তৈরি করে, যাকে বলা হয় ম্যাজিনো লাইন। 1938 সালে হিটলার যখন বুঝতে পারে তার সেনাবাহিনী পূর্ণাঙ্গভাবে প্রস্তুত, তখন সে প্রথমে অস্ট্রিয়ার দিকে নজর দেয়। সে চেয়েছিল সব জার্মান ভাষাভাষী দেশ একত্রিত হোক। 1938 সালের ফেব্রুয়ারিতে হিটলার অস্ট্রিয়ার চ্যান্সেলরকে দিয়ে একটি চুক্তি সই করিয়ে নেন এবং সরকারের নাৎসি সদস্যদের বসিয়ে দেন। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন অস্ট্রিয়া গণভোটের কথা ভাবে। যখন হিটলার তার সেনাবাহিনী নিয়ে অস্ট্রিয়ায় ঢুকে পড়ে,
কোনো রক্তপাত ছাড়াই অস্ট্রিয়া জার্মানির অংশ হয়ে যায়, কারণ অস্ট্রিয়ার চ্যান্সেলর কোনো রক্তপাত চাননি। পরের দিনই অস্ট্রিয়ান পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় এবং অস্ট্রিয়া স্বাধীন দেশ থেকে পরাধীন দেশে পরিণত হয়। কোনো রকম রক্তপাত ছাড়াই এই আক্রমণ সফল হয়। অস্ট্রিয়ার উপর দখল প্রতিষ্ঠার পর হিটলারের নজর যায় চেকোস্লোভাকিয়ার দিকে। চেকোস্লোভাকিয়ার সীমানায় একটি অঞ্চল ছিল যার নাম সুডেটেনল্যান্ড। এখানে বসবাস করত প্রায় 30 লক্ষ জার্মান। হিটলার এই পয়েন্টটিকে ব্যবহার করে একটি অজুহাত হিসেবে এটা বলে যে এই অঞ্চল অবশ্যই আমাদের হওয়া উচিত, কারণ এখানে জার্মানরা থাকে। এখানে আমাদের গল্পে প্রবেশ করেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার নেভিল চেম্বারলেন। তিনি কোনো অবস্থাতেই আরেকটি যুদ্ধ চাইতেন না। তার মনে হয়েছিল হিটলার যা চাইছে তাকে দিয়ে দেওয়া হোক, তাহলে আর যুদ্ধ হবে না। এই কারণে 1938 সালের সেপ্টেম্বরে একটি মিউনিক এগ্রিমেন্ট স্বাক্ষর করা হয়। এই এগ্রিমেন্টের মাধ্যমে সুডেটেনল্যান্ড জার্মানিকে দিয়ে দেওয়া হয় এবং হিটলার প্রতিশ্রুতি দেন যে তিনি আর কোনো আক্রমণ করবেন না। হিটলার খুশি খুশি মনে চেকোস্লোভাকিয়ার এই অংশটি নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই চুক্তি ভাঙতে 1 বছরও লাগেনি। 1939 সালের মার্চে হিটলার তার সেনাবাহিনী নিয়ে বাকি থাকা চেকোস্লোভাকিয়ায় আক্রমণ করে বসে। প্রথমবার এখানে কিছু লড়াই হয়, কিন্তু জার্মান আর্মি এটি সহজে জিতে যায় এবং দেশকে দুভাগে ভাগ করা হয়। এক অংশ জার্মান অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয় আর অন্য অংশ থেকে একটি নাৎসি ক্লায়েন্ট স্টেট তৈরি করা হয়। একটি পুতুল সরকার গঠন করা হয় যার নাম হয় স্লোভাক রিপাবলিক। দেশ দখলের ধারাবাহিকতায় হিটলারের এবার পরবর্তী নজর যায় পোল্যান্ডের দিকে। পোল্যান্ড দখল করার জন্য হিটলার খুব চালাকভাবে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি নন এগ্রিমেন্ট প্যাক্ট স্বাক্ষর করেন। কিন্তু হিটলার তো সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্টদের ঘৃণা করত। এই চুক্তি কিভাবে সম্ভব হলো? এর পিছনে একটি মাত্র কারণ ছিল দুই দেশের স্বার্থ। দুই দেশই চেয়েছিল পোল্যান্ড আক্রমণ করতে। তারই ধারাবাহিকতায় 4 সেপ্টেম্বর 1939 সালে প্রায় 10 লক্ষ জার্মান সৈন্য পোল্যান্ডের দিকে চলতে শুরু করে। তারা পরিকল্পনা করছিল যে উত্তর এবং দক্ষিণ এই দুই দিক থেকে আক্রমণ করা হবে। এখানে পোল্যান্ডের আর্মি ছিল খুবই পুরনো ধাঁচের। তারা তখনও ঘোড়া ব্যবহার করত নিজের আর্মিতে। জার্মান মিলিটারি স্ট্র্যাটেজির সামনে তারা একেবারেই টিকতে পারেনি। প্রায় 13 লক্ষ মানুষ পোল্যান্ডের পক্ষ থেকে মোবিলাইজ হয়েছিল, কিন্তু 1 সপ্তাহ লাগেনি জার্মান সেনাবাহিনীর তাদেরকে হারাতে। 8 সেপ্টেম্বর 1939 সালে জার্মান ট্রুপস পোল্যান্ড দখল করে। এখানে হিটলারের একটি রেভলিউশনারি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করা যাক, যেটির নাম ছিল ব্লিটজক্রিগ। এই কৌশলে গতি এবং আকস্মিকতার উপর জোর দেওয়া হয়। ট্যাঙ্ক, পদাতিক বাহিনী এবং বিমান বাহিনী একসাথে ব্যবহার করে এত দ্রুত আক্রমণ করা হতো যে শত্রুপক্ষ প্রতিরোধ গড়ে তোলার সুযোগই পেত না। জার্মান বিমান বাহিনী, যাকে লুফটওয়াফে বলা হতো, আকাশ থেকে হামলা চালাতো এবং পুরো আক্রমণটি বজ্র গতিতে সম্পন্ন হতো। এদিকে পোল্যান্ডে হিটলারের আক্রমণের পর সোভিয়েত ইউনিয়নও পোল্যান্ডে আক্রমণ চালায়। পরাজয়ের পরে পোল্যান্ডকে দুভাগে ভাগ করা হয়। অর্ধেক নাৎসি জার্মানির কাছে যায় এবং বাকি অর্ধেক সোভিয়েত ইউনিয়নের কাছে যায়। সোভিয়েত ইউনিয়ন তাদের যুক্তি দেয় যে রাশিয়ান রেভলিউশনের আগে এই অঞ্চল তাদের ছিল, তাই তারা এটি পাওয়ার যোগ্য। কিন্তু সোভিয়েত ইউনিয়নের দৃষ্টিকোণ থেকে আরও একটি দেশ ছিল যেটি 1917 সালের আগে রাশিয়ান এম্পায়ারের অংশ ছিল। সেই দেশটির নাম ফিনল্যান্ড। সবচেয়ে বড় সমস্যা হলো লেনিনগ্রাদ শহর, যেখানে স্টালিন থাকতেন। তা ফিনল্যান্ডের সীমানা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। যদি ফিনল্যান্ড নাৎসি জার্মানির দ্বারা দখল হয়ে যায়, তাহলে স্টালিনের বাড়ির খুব কাছে চলে আসবে। এই কারণে স্টালিন অপেক্ষা করতে চেয়েছিলেন যাতে হিটলার ফিনল্যান্ড দখল না করে। এই কারণে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডকে বলেছিল, আমাকে তোমার এলাকা দিয়ে দাও। ফিনল্যান্ড স্পষ্টতভাবে অস্বীকার করেছিল এবং সোভিয়েত ইউনিয়ন তারপর মিলিটারি অ্যাকশন চালু করে। নভেম্বর 1939 সালে এই যুদ্ধ একটি বড় অসমতার যুদ্ধ ছিল, কারণ সোভিয়েত আর্মি ছিল অনেক বড় আর ফিনল্যান্ডের আর্মি ছিল অনেক ছোট এবং তাদের সরঞ্জামও তত ভালো ছিল না। কিন্তু 2 মাসেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চললেও সোভিয়েত অনেক দূর এগোতে পারল না। শেষে 1940 সালের মার্চে এই যুদ্ধ শেষ হয় এবং মস্কো ট্রিটি স্বাক্ষরিত হয়, যার অংশ হিসেবে ফিনল্যান্ড তার 11% জমি সোভিয়েত ইউনিয়নকে দিয়ে দেয়। এই সময় হিটলারের নজর আসলে ফিনল্যান্ডে ছিল না, বরং ছিল নরওয়ে এবং ডেনমার্কে। 1940 সালে হিটলার পরিকল্পনা প্রস্তুত করে যে কিভাবে নরওয়ে এবং ডেনমার্কে নিয়ন্ত্রণে আনা যায়। 9 এপ্রিল 1940 সালে হিটলার তার ব্লিটজক্রিগ স্ট্র্যাটেজি ব্যবহার করে নরওয়ে এবং ডেনমার্কে আক্রমণ শুরু করে। এই যুদ্ধ বেশি দিন স্থায়ী হয়নি। উভয়ই খুব ছোট দেশ, তাই প্রতিযোগিতা করতে পারেনি। জার্মান আর্মির বিরুদ্ধে নরওয়েজিয়ান সরকার জীবনের জন্য পালিয়ে লন্ডনে চলে যায়। লন্ডনে গিয়ে একটি গভর্নমেন্ট ইন এক্সাইল গঠিত হয়। হিটলার নরওয়েতে একটি পাপেট প্রো নাৎসি সরকার গঠন করে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন তার ব্যর্থতা স্বীকার করেন। ব্যর্থতা স্বীকার করেন যে তিনি তার আশেপাশের এতগুলো দেশ নাৎসি আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি। এর কারণে 10 মে 1940 সালে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী হন। Of the King this evening, and tender to him my resignation, which His Majesty has been pleased to accept. His Majesty has now entrusted to my friend and colleague, Mr. Winston Churchill, the task of forming a new administration on a national basis. একই দিনে হিটলার ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গে আক্রমণ চালায়। এই যুদ্ধকে ব্যাটল অফ ফ্রান্স বলা হয়। জার্মান আর্মি 3 ভাগে ভাগ হয়ে আক্রমণ করে এবং অ্যাডেন্স অরণ্যের মধ্য দিয়ে ঢুকে পড়ে। ফলে মিত্রবাহিনীকে ঘিরে ফেলা হয় এবং ডানকার্কে মিত্রবাহিনীর সৈন্যরা আটকে পড়ে। এখানে মিত্রবাহিনী মানে হলো ব্রিটেন এবং ফ্রান্সের সেনাবাহিনী। নাৎসি বাহিনীরা যখন মিত্রবাহিনীকে ঘিরে ফেলেছিল তখন 4 লাখ সৈন্য সেখানে আটকা পড়ে। ব্রিটেন এবং ফ্রান্সের জন্য যেটি ছিল একটি বিশাল ধাক্কা। তারা চিন্তা করেছিল যদি এই 4 লাখ সৈন্য নিহত হয় তাহলে তাদের দেশও চিরতরে হারিয়ে যাবে। উইনস্টন চার্চিল এই সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা করেন। 26 মে 1940 সালে অপারেশন ডাইনামো চালু করা হয়, যা ছিল সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ইভাকুয়েশন। জার্মান বাহিনী প্রায় সৈকত পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং আকাশ থেকে জার্মান বিমান বাহিনী আক্রমণ চালাচ্ছিল। 4 জুন 1940 সালে প্রায় 3 লাখ সৈন্যকে উদ্ধার করা হয়, যদিও তখন অধিকাংশ সামরিক সরঞ্জাম তারা হারিয়ে ফেলেছিল। 22 জুন 1940 সালে ফ্রান্স আত্মসমর্পণ করে। ইতালি হিটলার সাথে জোট গঠন করে, যাকে বলা হয় প্যাক্ট অফ স্টিল। 1940 সালে জুলাইয়ে হিটলার ইউরোপের প্রায় সব দেশ দখল করে ফেলে: অস্ট্রিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ফ্রান্স। এখন ইউরোপে বাকি থাকে 3টি শক্তি: জার্মানি, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। জার্মানি ও সোভিয়েতের মধ্যে চুক্তি থাকায় হিটলারের কোনো ভয় ছিল না। এখন জার্মানির বিরুদ্ধে দাঁড়িয়েছিল একমাত্র ব্রিটেন। আমেরিকা তখনও যুদ্ধে অংশ নেয়নি, তাই মনে হচ্ছিল হিটলার ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে। কিন্তু এরপর কিভাবে পরিস্থিতি বদলায়, কিভাবে ব্রিটেন জার্মানিকে হারিয়ে দেয়। We shall fight on the landing grounds. We shall fight in the fields and in the streets. We shall fight in the hills. We shall never surrender. সে গল্প জানা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভিডিওটি দ্বিতীয় অংশ খুব শীঘ্রই আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।